হরিপুর রাজবাড়ি কালের সাক্ষী আর বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। শান বাঁধানো পুকুর ঘাটের এক একটি সিঁড়ি যেন ভুলে যাওয়া ইতিহাসের এক একটি পংক্তি। 1996 সাল সময় প্রকাশনী থেকে প্রকাশিত হল বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্পগ্রন্থ জলকন্যা। সেই গ্রন্থের একটি গল্প চমকে দিল পুরো পাঠক সমাজকে। গল্পের নাম একজন শৌখিনদার মানুষ। কি ছিল সেই গল্পে? বাংলার কোন বিস্তৃত ইতিহাস বিধৃত হয়েছিল গল্পের আদলে? নাসিরনগর রাজবাড়ি যাচ্ছি আজকে। এই রাজবাড়ি কিংবা এই হাওড় অঞ্চলের সঙ্গে সেই ইতিহাসের কি কানেকশন খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ঢাকা সিলেট মহাসড়কের উপর অবস্থিত সরাল বিশ্ব রোড থেকে যাত্রা শুরু করলাম। লোকাল ও দূরপাল্লার বাস, ট্রাফিকের হর্ন, মানুষের কর্মব্যস্ততা সব মিলিয়ে ব্যস্ত এই মোড়ে যেন পুরো জেলার গতি একসাথে মিশে গেছে। সরাইল বিশ্ব রোডের ফলের আড়ত যেন এলাকার আলাদা এক প্রাণকেন্দ্র। ভোর হতেই ট্রাক ভর্তি করে বিভিন্ন মৌসুমি ফল এসে জমা হয় এখানে। বিক্রেতাদের ডাক, দরদাম আর ক্রেতাদের ভিড়ে পুরো জায়গাটা হয়ে ওঠে প্রাণচঞ্চল। রাজবাড়িতে দুইভাবে যাওয়া যায়। সরাইল ও নাসিরনগর উপজেলা সদর হয়ে নাসিরনগর উপজেলার ভেতর দিয়ে, অথবা হবিগঞ্জের মাধবপুর উপজেলা হয়েও রাজবাড়িতে যাওয়া যায়। আমি যাচ্ছি সরাইল হয়ে। সরাইল পর্যন্ত অটোরিকশায় যাচ্ছি, সেখান থেকে সিএনজি নিয়ে নিব। সরাইল পার হয়ে নাসিরনগর প্রবেশ করতেই দেখা মিলল দিগন্ত জোড়া সোনালী আঁশের। প্রতি মৌসুমে প্রায় 1300 হেক্টর জমিতে দেশি, তোষা ও কেনাফ জাতের পাটের ফলন হয় নাসিরনগর উপজেলায়। খানিক বাদেই দেখা পেলাম রাস্তার দুপাশে চিরায়ত হাওরের সৌন্দর্য। এই হাওরের সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে যাব নাসিরনগর রাজবাড়িতে। এ পথে যারা আসতে চান তাদের জন্য বলে রাখি, নাসিরনগর উপজেলা পর্যন্ত রাস্তা বেশ ভালো, কিন্তু তারপর থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তা অতটা সুবিধার নয়। সময়ের গায়ে ধুলো জমে গেছে, তবু এই রাজবাড়ি এখনও দাঁড়িয়ে আছে নিজের অনেক গল্প বুকে নিয়ে। এই পুরনো ইটগুলো শুধু দেয়াল না, কত হাসি, কত অপেক্ষা, কত অজানা পদচারণার নীরব সাক্ষী। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কিছু গল্প ইটের ভেতর বেঁচে থাকে নীরবে হাজার বছর ধরে। খসে পড়া নকশার ফাঁকে ফাঁকে আজও যেন লুকিয়ে আছে জমিদার আমলের বিকেল, হারিয়ে যাওয়া পালকির শব্দ আর দূর থেকে ভেসে আসা ঘেটু গানের সুর। বহু বছর আগে বাংলাদেশের কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওর সংলগ্ন এলাকায় ঘেটু গানের প্রচলন ছিল। শিশু বা কিশোর বয়সী অতি রূপবান ছেলেদের মেয়ে সাজিয়ে নৃত্য সহযোগে সেই ঘেটু গান পরিবেশন করা হতো। বর্ষায় যখন চারদিক জলে থই থই করত, তখন বিত্তবান ব্যক্তিদের, বিশেষ করে জমিদারদের বিনোদনের একমাত্র অনুষঙ্গ ছিল সেই ঘেটু গান।
প্রথম দিকে ঘেটু গান বহু বছর ধরে ছিল লোকজ বিনোদন ও লোকজ সংস্কৃতির অংশ, কিন্তু সময়ের সাথে সাথে এর রূপ বদলে যেতে শুরু করে। সামন্তবাদী সমাজ ব্যবস্থার প্রভাবে এতে ঢুকে পড়ে অশ্লীলতা। দরিদ্র পরিবারের কিশোর ছেলেদের মেয়েদের সাজে নাচ গান করানো হতো ধনী জমিদারদের আনন্দ দেওয়ার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে সে আনন্দ রূপান্তরিত হতে থাকে জৈবিক আনন্দে। এভাবেই সামন্তবাদের ক্ষমতা ও ভোগবাদী মানসিকতা ঘেটু গানকে শুধু সাংস্কৃতিক ধারায় সীমাবদ্ধ রাখেনি, বরং একে বিকৃত ও শোষণমূলক রূপ দিয়েছিল। আর এই অস্বস্তিকর ইতিহাসটি অমর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তুলে এনেছিলেন তার ছোট গল্প একজন শৌখিনদার মানুষে। পরবর্তীতে ২০১২ সালে এই গল্প থেকেই তিনি নির্মাণ করেন বিখ্যাত সিনেমা ঘেটুপুত্র কমলা। সিনেমাটি ৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও দেশ বিদেশের আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছিল। ইউটিউবে আছে, যারা দেখেননি ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই সিনেমাটির শুটিং কিন্তু হয়েছিল এই নাসিরনগর হরিপুর রাজবাড়িতেই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী জমিদার গৌরীপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী ১৮৪৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এই প্রাসাদটি নির্মাণ করেন। ধারণা করা হয় ১৯৪৭ সালের দেশভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে যান। তারপর থেকেই এই প্রাসাদটির ক্ষয় হতে শুরু করে। পরবর্তীতে এটি চলে যায় অর্পিত সম্পত্তি আইনের আওতায়। ৫ একর জায়গা জুড়ে গড়ে ওঠা প্রাসাদটিতে একসময় প্রায় ৬০টি কক্ষ ছিল। এগুলোর মধ্যে ছিল দরবার হল, সঙ্গীতালয়, নৃত্যাগার, কোষাগার, স্নানাগার ও খেলাঘর। শান বাঁধানো এই ঘাটটি একসময় জমিদার পত্নী উমা রানী রায়চৌধুরীর স্মরণে নির্মিত হয়েছিল। নৌকায় আগত অতিথিদের স্বাগত জানানো হতো এখানে। কে জানে, হয়তোবা সেই অতিথিদের মাঝে কোনো ঘেটু গানের দলও ছিল। হুমায়ুন আহমেদ যে শৌখিনদার মানুষের কথা বলে গেছেন তার গল্পে, সেই শৌখিনদার মানুষ হয়তো এই বাড়ির কোনো জমিদার ছিলেন না, কিন্তু ছিল তো এই বাংলায় সেই ইতিহাস, হয়তো অন্য কোথাও, অন্য কোনো বাড়িতে। এক সময় এই হাওরের জলেই ভেসে বেড়াতো ঘেটু গানের সুর। সুর ছিল, শিল্প ছিল, সংস্কৃতি ছিল। আবার সময়ের সাথে সাথে সেই লোকজ সংস্কৃতির ভেতর ঢুকে গিয়েছিল অনেক অন্ধকার গল্প। সময় চলে যায়, রাজত্ব হারিয়ে যায়, কিন্তু গল্পগুলো রয়ে যায়। হাওরের জলে সূর্য ডুবে গেলেও হাওরের সুর কখনো ফুরিয়ে যায় না। আগামী পর্বে দেখা হবে অন্য কোথাও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।